এবার আপনি একটু বৌদি খাই দিন। স্যার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি লজ্জা পাচ্ছেন। ম্যাডাম একটু এগিয়ে আসুন, সামনে ৮২ বছরে এইসব করে না। সাবজেক্টটার বিরাট স্প্যান, আমি তার সামান্য একটা অংশই আজকে কভার করব। মূলত যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত বিষয়ে আমাদের মধ্যে যে প্রশ্নগুলো আসে, আমি মূলত সেই পয়েন্টটাই পেন্ডিং যাব। প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে কিছু একটা টেকনিক্যাল পয়েন্ট একটু আলোচনা করে তারপরে সেখানে যাব। আর্টিফিশিয়াল বলতে, ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়, মানে যদি কোনো মেশিন কিংবা কম্পিউটার কিংবা রোবট সে যদি এমন কাজ করতে পারে যেটা করতে নর্মালি মানুষের ইন্টেলিজেন্স লাগে, তখন সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ মেশিন ইজ ইমিটেটিং হিউম্যান ইন্টেলিজেন্স। সেই কাজগুলো কি কি রকম হতে পারে সেখানে আমি কতগুলো লিখেছি, যেমন লার্নিং, রিজনিং, প্রবলেম সলভিং, আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, রেকগনাইজিং প্যাটার্নস, মেকিং ডিসিশনস। এই সমস্ত কাজগুলো করতে সাধারণত মানুষের বুদ্ধি লাগে। সেই কাজগুলো যখন কোনো কম্পিউটার করতে পারে কিংবা রোবট করতে পারে, তখন আমরা বলি সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়েছে। এবং এর ইউটিলিটি এবং এর ইউজ মানে হয় না এমন কোনো ফিল্ড এখন নেই। এটা ধরো ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, হেলথ কেয়ার মেডিকেলে ব্যবহার হয়, ফাইন্যান্সে ব্যবহার হয়, এডুকেশনে ব্যবহার হয়, যুদ্ধ তৈরি করে, যুদ্ধ চালানোর জন্য ব্যবহার হয়, এবং অসংখ্য এরকম নানা রকম ফিল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন ব্যবহার হচ্ছে। এবং আমাদের এই যে তুমি যে মোবাইল ফোনটা করে যে অনেক কিছু দেখো, কাজ করো, কিছু জানতে হলে হঠাৎ করে হোয়াট ইজ দিস, যদি মোবাইলকে জিজ্ঞেস করে সে উত্তর দিয়ে দেয়, এগুলো সবই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কাজে আমাদের জীবনের সঙ্গে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে যে আমরা এর থেকে বাইরে আর বেরোতে পারি। আচ্ছা, কি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কাজ করে, এদের আমি কতগুলো মেথড অর প্রসেস আমি এখানে লিস্ট করেছি, ৭-৮টা আছে। তার ভিতরে প্রথম হচ্ছে গিয়ে ডেটা কালেকশন। কোনো একটা সিস্টেমকে প্রথম কাজ হলো তাকে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা তার ভিতরে স্টোর করতে হয়। যেমন ধরো যে সেলফ ড্রাইভিং কার, মানে এখন তো তোমরা যারা যদি বাইরে কোথাও গিয়ে থাকো, ভারতবর্ষে শিগগিরই আসবে, কার গাড়ি চালানোর জন্য আর ড্রাইভারের প্রয়োজন হবে না, মানে কম্পিউটার সিস্টেম গাড়িতে চালাবে। সেখানে এই যে সেলফ ড্রাইভিং কার, সেই কার কন্টিনিউয়াসলি তার পারিপার্শ্বিক থেকে, অন্য গাড়ির থেকে, তার নিজের স্পিড, তার নিজের মেশিন কেমন কাজ করছে, এই অসংখ্য ডেটাগুলো সে কন্টিনিউয়াসলি নিজের ভেতরে স্টোর করে যাচ্ছে। এবং সেই স্টোর করার পেছনে তার তার ক্যামেরা কাজ করে, তার বিভিন্ন সেন্সর কাজ করে। তাহলে প্রথম কাজ হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ডেটাটাকে ইনপুট দেওয়া, মানে এটাকে আমরা বলি ডেটা ইনপুট। তারপরে হচ্ছে গিয়ে তারপরে ডেটা প্রসেসিং এন্ড রিপ্রেজেন্টেশন। এইখানে প্রথম কাজ হচ্ছে গিয়ে তুমি যে ডেটাটা করলে, ধরো ক্যামেরা দিয়ে একটা ছবি তুললে,
কিংবা একটা সেন্সার থেকে একটা টেম্পারেচার মাপলে, তাহলে সেই যে ডেটাটা সেইটা কম্পিউটার পড়তে পারে এরকম একটা ডিজিটাল ফর্মে তাকে ট্রান্সফর্ম করা, সেটাও ওই সিস্টেমটাই করে, তোমাকে কিছু করতে হবে না। সে নিজেই ছবিটা তুলবে, ছবিটা তুলে সে যাতে ছবিটা পড়তে পারে সেরকম ভাবে ছবিটাকে প্রসেস করে ডিজিটালাইজ করে দেবে। যেমন ওই প্রত্যেকটা ফটোকে সে তখন একটা পিক্সেলে কনভার্ট করে দেবে। তারপরে একটা অ্যালগরিদমের কথা আসে। অ্যালগরিদম বলতে কি বোঝায়? অ্যালগরিদম হচ্ছে গিয়ে একটা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন টু কমপ্লিট এ টাস্ক। একটা কাজ করার জন্য স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। যেমন ধরো তোমাকে বলেছে এক কাপ চা তৈরি করতে হবে, তো এই চা তৈরি করার অ্যালগরিদম কি হবে? প্রথম কাজ হচ্ছে কি অ্যালগরিদমের ফার্স্ট স্টেজ হবে তোমার ইনগ্রেডিয়েন্টস গুলোকে জোগাড় করা, চায়ের পাতা, একটা কেটলি, একটা পট, একটা কাপ, এই ইনগ্রেডিয়েন্টসকে জোগাড় করা। দ্বিতীয় স্টেপ হবে তুমি যে জলটা জোগাড় করেছো সেই জলটাকে ওই কেটলির ভেতরে পুরে সেই কেটলি থেকে হিটারে দেওয়া, এটা হচ্ছে কি সেকেন্ড স্টেপ। থার্ড হচ্ছে গিয়ে ব্রিং দ্যাট পট টু বয়েল। পরের স্টেপ হচ্ছে গিয়ে যে এইবারে যে বয়েলিং ওয়াটারটা ইউ পোর ইট ইনটু দি পট। নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে পোর ফ্রম দি পট ইনটু দি কাপ। এই কাপটা তোমার কাছে চা খাওয়ার জন্য। তাহলে এই যে তো আমি পরপর ইনস্ট্রাকশনস গুলো লিখলাম, এটা হচ্ছে গিয়ে দি অ্যালগরিদম ফর মেকিং টি। এইরকম তোমার যে কোনো ডেটা তুমি দিচ্ছ তার একটা, সেই ডেটাকে নিয়ে তুমি কি করবে সেই অ্যালগরিদমটা তাকে করে দিতে হবে। করে এই অ্যালগরিদমটার মধ্যে দিয়ে সেই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সিস্টেমটা, সেটাকে আমরা বলি লার্নিং। সে কিছু শেখে, ওই ডেটার থেকে সে কিছু শিখছে মানে এই শেখার ব্যাপারটা আমরা মূলত এটাকে আমরা বলি মেশিন লার্নিং। এবং মেশিন লার্নিং এর ভেতরে একটা খুব স্পেশালাইজড ব্যাপার আছে, সেটা আমি পরের স্টেপে আসছি। সেই ধরো এই যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা যেটা আছে, সেই ডেটা থেকে সে শিখছে। আমি কিরকম শিখছি একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো তোমার এমন একটা তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম চাইছো যে এটা তোমাকে, তুমি বাড়ি কিনতে চাইছো, তোমাকে কোনো একটা বাড়ি কত দামের কত এস্টিমেট হতে পারে সেটা তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাকে বলে দেবে। হ্যাঁ, এই বাড়িটা এইরকম দাম হওয়া উচিত। সে কি করে করবে? সেই আর্টিফিশিয়াল সিস্টেমটাতে অসংখ্য বাড়ির ফটোগ্রাফ দেওয়া আছে, সেই বাড়ির সমস্ত ফিচার্স গুলো তার ডেটার মধ্যে রয়েছে, এবং প্রত্যেকটা বাড়ির কত দাম সেইটাও তার ডেটার মধ্যে রয়েছে। এইবারে সে ওই বাড়ির ফিচারের সঙ্গে বাড়ির দামের যে রিলেশনশিপটা ধরো কিরকম রিলেশনশিপ, যদি বড় বাড়ি হয় তার বড় দাম হবে, বেশি দাম হবে। যদি ছোট বাড়ি হয় ছোট দাম হবে। বেশি ঘর থাকলে বেশি দাম হবে। কিংবা এইরকম ভেতরের কারুকার্য কিরকম থাকে তার উপরে দাম নির্ভর করবে। এইরকম বাড়ির নানা ফিচারের সঙ্গে তার দামের যে সম্পর্ক, এই সম্পর্কটা সে অ্যালগরিদমের মাধ্যমে ঠিক করে। এইটাকে আমরা বলি যে সিস্টেমটাকে আমি ট্রেন করাচ্ছি। অর্থাৎ এই সিস্টেমটা বাড়ির দাম বাড়ির কিরকম দাম হবে এইটা তাকে আমি ফিট করছি, যে এইরকম বাড়ি হলে এইরকম দাম হয়। সেই এইরকম বাড়ির মধ্যে তার নানা রকম ফিচার্স রয়েছে, কাজে এটা খুব কমপ্লেক্স একটা ব্যাপার, যেটা চট করে মানুষের পক্ষে চট করে বলা সম্ভব নয়।
তাহলে এইটাকে, এই যে ট্রেন্ড যে অ্যালগরিদম, এইটাকে আমরা বলছি একটা মডেল। অর্থাৎ এইটা তোমার বাড়ির দাম কীরকম হওয়া উচিত তার একটা মডেল হচ্ছে। এখন এইবারে এই অ্যালগরিদমটা ঠিক করেছে কি করেনি তার একটা টেস্ট করতে হবে তোমাকে। এটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। সে টেস্টটা কী করে করবে? তুমি ওই যে বাড়িগুলো যে নিয়ে যে ডেটা ভিত্তিতে তুমি অ্যালগরিদমটা করেছো, সেই অ্যালগরিদমটা তো সব কিছু অ্যাভারেজ করে একটা করেছে। এইবারে তুমি একটা পার্টিকুলার বাড়িকে সেই অ্যালগরিদমের সামনে ফিট করাও, যে বলো এই বাড়িটার দাম কত। সে বাড়িটার দাম তোমার জানা আছে, কারণ তোমার অ্যালগরিদমের মধ্যেই সেই দামটা রয়েছে। তাহলে এইটা, সেই দামটা সে তখন সেই সিস্টেম সে বলবে যে হ্যাঁ এই বাড়িটার এই দাম। এইবারে তুমি মিলিয়ে দেখো বাড়িটার যে দাম তোমার জানা আছে এবং অ্যালগরিদম যে দামটা বলছে এই দুটো এক কিনা। যদি এক হয় তার মানে তোমার অ্যালগরিদমটা খুব ভালো হয়েছে, তৈরি করেছো এবং তোমার কোনো কিছু মডিফিকেশনের দরকার নেই। যদি দেখো যে তোমার প্রেডিক্ট করার দাম এবং বাড়িটার অ্যাকচুয়াল দাম এদের মধ্যে একটা পার্থক্য রয়েছে, তার মানে তোমাকে ওই অ্যালগরিদমটাকে কোনোভাবে কিছুভাবে মডিফাই করতে হবে। অর্থাৎ আমি এই থেকে বারবার করে তাকে ট্রেনিং দিচ্ছি, ট্রেন করে তাকে পারফেক্ট করার চেষ্টা করছি। এইটাকেই বলে মেশিন লার্নিং। অর্থাৎ এর কোনো ফিক্সড প্রোগ্রাম কিছু নেই। সে এক্সপ্লিসিট একটা যে আমি প্রোগ্রাম তার জন্য করে দিয়েছি সেরকম নয়। মেশিন নিজেই ডেটার ভিত্তিতে শিখছে এবং কন্টিনিউয়াসলি সেই শেখাটাকে সে ইমপ্রুভ করে যাচ্ছে। করে সে একটা সিস্টেম যখন তোমার হাতে এলো, তখন এইবারে সেই সিস্টেমটাকে তুমি কাজে লাগিয়ে তোমার এলাকাতে যে বাড়ি রয়েছে, যে বাড়িটা তুমি কিনতে চাইছো, ধরো সেই বাড়িটার একটা ইমেজ কিংবা কিছু একটা ভাবে বাড়িটার ডেটার ইনপুট তুমি একটা অ্যালগরিদমে দাও, সে তখন তোমাকে বলে দেবে হ্যাঁ তুমি যে বাড়িটা কিনতে চাইছো তার এস্টিমেটেড প্রাইস ইজ সো মাচ। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাকে বাড়িটা কত দাম হওয়া উচিত ওই মার্কেটের ভ্যালুতে সব কিছুতে তোমাকে সেটা বলে দিচ্ছে। এইটা হচ্ছে গিয়ে মেশিন লার্নিং এর একটা এক্সাম্পল। এইরকম এটা একটা যদি মেশিন লার্নিং এর ধরো, এটা তোমরা নিজেরাও অনেক ফেস করেছো। দেখো তোমরা যখন অনলাইনে ধরো একটা জুতো কিনতে চাও, তুমি দেখবে তুমি যেই জুতো কেনার জন্য চাইছো সে নানা রকম জুতোর ইমেজ তোমাকে দেখাতে শুরু করবে, নিজের থেকেই দেখাতে শুরু করবে। অর্থাৎ সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কাজ করছে এবং তোমার মধ্যে তোমার সামনে সে অনেকগুলো অপশানস দেখাচ্ছে যে তুমি এই জুতোটা এই দাম, এই জুতোটার এই দাম, এইগুলো করতে পারো। তারপরে ধরো এটা খুব একটা কাজে লাগে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মেডিকেল ফিল্ডে ধরো এমআরআই স্ক্যান থেকে ক্যান্সার হয়েছে কি হয়নি বোঝা যায় কি করে? ডাক্তাররা বলেন যে নর্মাল মানুষের যে স্ক্যান তার থেকে তোমার যদি কোনো জায়গাতে কোনো ডিভিয়েশন হয়ে থাকে তাহলে দ্যাট ইজ দি পয়েন্ট অন হুইচ উই শুড ফোকাস অ্যাটেনশন, যে সেইটা কার্সিনোজেনিক কিনা দেখতে হবে। তাহলে এই যে তোমার অসংখ্য মানুষের, যে নর্মাল মানুষের এমআরআই করে আমি দিয়ে যে ইন্টেলিজেন্সটা তৈরি করেছি, তার সামনে যখন তোমার এমআরআই স্ক্যানটা তুমি প্লেস করছো তার ভেতরে কোনো ডিভিয়েশন আছে কি না সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব সহজেই বার করে ফেলতে পারে। এবং মানুষ ক্লিনিক্যালি ডাক্তার নিজের চোখে দেখে ডিভিয়েশনটা যখন বুঝতে পারবে তার থেকে অনেক আগের স্টেজে খুব ফাইনাল ডিফারেন্সটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বার করে ফেলতে পারে। কারণ তার তো একেবারে মাইনিউটেস্ট পিক্সেল থেকে সে ইমেজটাকে তৈরি করেছে, কাজে সামান্যতম ডেভিয়েশনটাও তার চোখে ধরা পড়বে, যেটা হয়তো মানুষের চোখে তখনও ধরা পড়ার স্টেজে আসেনি। ফলে ভেরি আর্লি ডিটেকশন অফ ক্যান্সারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভীষণভাবে হেল্প করতে পারে এবং অ্যাকচুয়ালি এখন করে। ডাক্তাররা এখন রুটিনলি
এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এমআরআই স্ক্যানটাকে স্টাডি করে যে কোনো ডেভিয়েশন কিছু পাওয়া যাচ্ছে কিনা। তাহলে ক্যান্সার ডিটেকশন এখন অনেক সহজ হয়ে গিয়েছে। এই মেশিন লার্নিং এরই একটা সাবসেট বলতে পারো। সেই মেশিন লার্নিং এর একটা সাবসেটকে আমরা বলছি ডিপ লার্নিং। আমি ওইখানে মেশিন লার্নিং এর যেটা বললাম, সেখানে একটা পার্টিকুলার সিস্টেম একটা পার্টিকুলার টাস্ক করতে পারে। অর্থাৎ যে সিস্টেমটা ওই বাড়ির দাম ঠিক করবে, সেই সিস্টেমটা দিয়ে তুমি এমআরআই স্ক্যানকে করতে পারবে। তোমার একটা পার্টিকুলার সিস্টেমকে স্টাডি করতে গেলে একটা পার্টিকুলার এআই করতে হবে। কিন্তু মানুষের বুদ্ধিটা তো তার থেকে অনেক বেশি ক্ষমতাশালী। মানুষ একই সঙ্গে সে এমআরআই স্ক্যানটাও দেখতে পারে, সে একটা বাড়ির কিরকম দাম হওয়া উচিত সেটাও করতে পারে। এখন পরের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্টটা হয়েছে, তারা এই হিউম্যান ইন্টেলিজেন্সকে মিমিং করার চেষ্টা করছে। অর্থাৎ সেখানে যে ডেটা ইনপুট যেটা আসছে, সেটা বিভিন্ন লেয়ারে সেটা প্রসেসড হচ্ছে, হয়ে অ্যালগরিদমটা তৈরি হচ্ছে। সেইখানটা আমরা বলছি একটা ব্ল্যাক বক্স। সেখানটাতে যে কি হচ্ছে সবসময় আমরা যে বুঝি তা নয়। মেশিন নিজে ওই সিস্টেম নিজের থেকেই অনেক কিছু করে তারপরে সে একটা তার থেকে আউটপুট দিচ্ছে, এবং একটা পার্টিকুলার ইনপুট। দেখো এখানে এইগুলো হচ্ছে কি নিউরো, এই যে গোলা গোলাগুলো এগুলো রিপ্রেজেন্ট করছে একটা নিউরন। আর যে ব্লু লাইনগুলো সেটা হচ্ছে গিয়ে একটা নিউরনের সঙ্গে আর একটা নিউরনের কানেকশন। ধরো একটা সিম্পল নিউরাল কানেকশন মানুষের ভেতরে কিরকম থাকে, যে তুমি ধরো একটা মোমবাতির উপরে তোমার আঙুলটা দিয়েছো, তাহলে প্রথম কাজটা কি হবে, ওই মোমবাতির উপরে যে আঙুলটা দিয়েছো একটা সেন্সেশন একটা নিউরনের মধ্যে দিয়ে তোমার ব্রেনে যাবে। সেই ব্রেনে গিয়ে সেই ডেটাটা প্রসেসড হয়ে সে তখন তোমার মোটর অ্যাকশন যেখানে কন্ট্রোলড হয়, সেইখানে একটা সিগন্যাল দেবে যে তুমি আঙুলটা ওখান থেকে সরিয়ে নাও। যার জন্য আমরা এটা এত দ্রুত হয় যে আমরা আঙুলটা দিলেই সঙ্গে সঙ্গে সেটাকে সরিয়ে। কিন্তু প্রসেসটা হচ্ছে গিয়ে সেন্সেশনটা যাচ্ছে, তার ভেতরে প্রসেসড হচ্ছে ব্রেনের মধ্যে। কিভাবে প্রসেস হচ্ছে আমরা এখনো জানি না, মানে সায়েন্স হ্যাজ নট অ্যাডভান্স টু দ্যাট স্টেজ। কিন্তু যাচ্ছে যে একটা সেন্টারে, এবং সেই সেন্টার থেকে যে একটা মেসেজ তোমার মোটর সেন্টারে যাচ্ছে, এইটাকে আমরা ট্র্যাক করতে পারি। সেই টেকনোলজি এখন ডেভেলপ। এটা তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তারা এই জিনিসটাকে ট্যাকল করার চেষ্টা করে। এবং মানুষের ক্ষেত্রে এই যে নিউরাল কানেকশনটা, আমাদের ব্রেন ইজ সো পাওয়ারফুল because there are billions of neural connections, যেটা which gives the human brain its unique power to analyze data and to act. এইটা তাই চেষ্টা করি। সেইটা ধরো এখানে ডায়াগ্রামেটিক্যালি সিম্পলিফাইড ওয়ার্ডে বোঝার চেষ্টা করছি। চেষ্টা করা হয়েছে যে দেখো একটা ইনপুট থেকে একটা নোডে খালি যাচ্ছে না, এই বিভিন্ন নোডে সে ওই একই ইনপুট বিভিন্ন নোডে যাচ্ছে, গিয়ে ওইখানে প্রসেসড হচ্ছে। এইভাবে বিভিন্ন লেয়ার আছে, সেইখানে তারা প্রসেসড হচ্ছে, এবং আউটপুটটা যেমন হচ্ছে, আউটপুটটাও দেখো একটা পার্টিকুলার নিউরন থেকে যাচ্ছে, অনেকগুলো নিউরন একসঙ্গে মিলে একটা আউটপুট হচ্ছে। এইটা আমাদের হিউম্যান ব্রেনে আমরা যখন কোনো পরিবেশের সঙ্গে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট যখন আমরা করি, আমরা ইন্টারঅ্যাক্ট করি, এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, এই কথা বলার সময় তো আমাদের একটা ইন্টারাকশন হচ্ছে। আমাদের ব্রেনের অনেক অসংখ্য নোডস নিউরন এই প্রসেসটার মধ্যে ইনভলভ। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিপ লার্নিংয়ে ওরা সেই জিনিসটাকেই রিপ্রডিউস করার চেষ্টা করছে। এটাকে বলে আর্টিফিশিয়াল neural network. This is a part of the deep learning of artificial intelligence. তারপরে আরেকটা আমাদের ব্রেনের যেটা ক্ষমতা আছে, যে আমরা
ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারি। অর্থাৎ তুমি যদি বাংলায় বলো, আমি সেই কথাটা শুনে কিংবা লেখা পড়ে আমি সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি। এইখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই ক্যাপাবিলিটিটা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম ইজ কেপেবল অফ ডুইং দিস। সে ল্যাঙ্গুয়েজকে টেক্সট এবং অডিও দুটোকেই সে প্রসেস করতে পারে, সে বুঝতে পারে এবং সে তৈরিও করতে পারে। অর্থাৎ তুমি যদি একটা মেশিনের সঙ্গে কথা বলো, মেশিন তোমার কথা বুঝবে এবং মেশিন তোমাকে একটা তার উত্তর তৈরি করে সেটা লিখেও দিতে পারে কিংবা মুখেও মানে সাউন্ডের মাধ্যমে দিতে পারে। এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এবং এখন ধরো যেটা লেটেস্ট তোমরা অনেক নাম শুনেছো, চ্যাট জিপিটি বলে একটা আছে, সেটা এত অ্যাডভান্সড এখন যে তুমি যদি চ্যাট জিপিটিকে বলো আমাকে একটা ফুলের উপরে কবিতা লিখে দাও, চ্যাট জিপিটির মেমোরিতে সমস্ত রকম কবিতা, সমস্ত রকম ফুল, এই ইনপুটটা তার দেওয়া হয়েছে। এবং চ্যাট জিপিটিকে তুমি যদি বলো একটা ফুলের উপরে কবিতা লিখে দাও, দেখবে চ্যাট জিপিটি তোমাকে একটা ফুলের উপরে কবিতা লিখে তৈরি করে তোমাকে দেবে। অ্যাকচুয়ালি এইটা দিস হ্যাজ বিকাম এ প্রবলেম ফর দি চাইল্ড এডুকেশন ইন দি ওয়েস্টার্ন কান্ট্রিজ। সেখানে এই চ্যাট জিপিটিটা এত এক্সটেন্সিভলি কাজ করছে যে বাচ্চাদের হোমওয়ার্ক দিলে, কোনো কিছু কাজ করতে দিলে বাচ্চারা নিজেরা ভেবে না করে সে চ্যাট জিপিটিকে বলছে তুমি এটা লিখে দাও। এইটা কিন্তু একটা সমস্যা হিসেবে ওয়েস্টার্ন এডুকেটার্স যারা শিক্ষা নিয়ে কাজ করে তারা কিন্তু তাদের কাছে এইটা একটা প্রবলেম হিসেবে গ্র্যাজুয়ালি অ্যাপিয়ার করছে যে দিস ক্যাপাবিলিটি অফ দ্য হিউম্যান ইন্টেলিজেন্স সেটা যে ভালো করে আবার অনেক সময় খারাপ কাজ করে। তারপরে যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে, সেরকম একটা কম্পিউটার ভিশন আছে। অর্থাৎ তুমি যদি একটা এআই সিস্টেমকে একটা ছবি দেখাও, সে সেই ছবিটাকে অ্যানালাইজ করে ছবিটা কি, এই যে ধরো মনটুকে আমি সমরেন্দ্রের সঙ্গে তফাৎ করতে পারছি, এটা তো আমার ব্রেন করছে, অথচ ওটাও একটা মানুষের মুখ, এটাও একটা মানুষের মুখ। আমি দুটোকে ডিফারেন্সিয়েট করছি কি করে, সেটা আমার ব্রেনে করছে। তাহলে এই কম্পিউটারও কিন্তু এই কাজটা করতে পারে। সে তাকে তুমি যদি আমি যদি সেইভাবে সিস্টেমটা তৈরি করতে পারি, সে মন্টুর ছবি নেবে, মন্টুর ছবি নিয়ে মন্টুর ছবিটা ডিটেলস অ্যানালাইজ করবে। তার ভেতরে কত জায়গায় পয়েন্ট রয়েছে, কত জায়গায় স্ট্রেট এজ রয়েছে, কত জায়গায় কার্ভেচার রয়েছে, কিরকম কার্ভেচার রয়েছে, ওর কানটা কতটা কার্ভ, নাকটা কতটা স্ট্রেট, নাকেরটা ফাইন না মোটা, এই সমস্ত কিছু সে তার মেমোরিতে নেবে। সিমিলারলি সমরেন্দ্রটাও নেবে, নিয়ে বলবে এই দুটো আলাদা। এইভাবে সে এটাকে বলছি আমরা কম্পিউটার ভিশন। অর্থাৎ ইট ক্যান অ্যাকোয়ার, প্রসেস, অ্যানালাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিজিটাল ইমেজ। অর্থাৎ সে মন্টুর মুখটা দেখে এটা যে একটা কুকুরের মুখ নয় সেটা বুঝতে পারবে, কিংবা এটা একটা পাখি নয় সেটাও বুঝতে পারবে। তার কারণ তার কাছে সমস্ত ওই জিনিসটা করা আছে, সে এই জিনিসটা এবং তার ভিত্তিতে তুমি যদি কম্পিউটারকে সেইভাবে ট্রেন করতে পারো, সে অনেক ডিসিশনও নিতে পারে। অর্থাৎ ওই যে বাড়ি কেনার ব্যাপারটা দিলাম, তুমি একটা ধরো বাড়ি কিনতে চাইছো, তোমাকে বাড়ির দাদা একটা দাম বলেছে, তুমি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমটাকে বলবে যে এই হচ্ছে গিয়ে বাড়ি আর এই হচ্ছে গিয়ে দাম চাইছে। সে তখন ওই দামটা ন্যায্য না অন্যায্য সে কিন্তু বিচার করে তোমাকে সাজেস্ট করবে যে এই দামটা বড় বেশি করে মনে হচ্ছে কিংবা এই দামটা ঠিক দাম হয়েছে, তুমি খুব একটা দাম মারতে পারছো, এটা এই সমস্ত জিনিসটাই। সো ইট হেল্পস ইন দি ডিসিশন মেকিং।
এবং আরেকটা যেটা লাস্ট যেটা বললাম যে ফিডব্যাক, যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম এটা সব সময়তে তার যে বাইরের থেকে তার ফিডব্যাক নেয় এবং তার ভিত্তিতে নিজেকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে থাকে। আচ্ছা, কিরকম কতগুলো টাইপের ইন্টেলিজেন্স সিস্টেম হতে পারে, এই টাইপটা নানা রকম ভাবে ইন্টেলিজেন্স সিস্টেমের টাইপটাকে বার করার চেষ্টা হয়েছে। আমি খুব ডিটেলসের ভেতরে যাব না, আমি খালি ক্যাপাবিলিটি অর্থাৎ কি করতে পারে আর্টিফিশিয়াল সিস্টেম, তার ভেতরে তাকে কেন্দ্র করে যে টাইপের বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশন করা হয়েছে, আমি খালি সেইটুকু করছি। তার ভিতরে সিম্পলেস্ট হচ্ছে গিয়ে ন্যারো ইন্টেলিজেন্স। আমরা যে আর্টিফিশিয়াল সিস্টেমটা বর্তমানে ব্যবহার হচ্ছে সেটা এই মোস্ট অফ দেম 99% অফ দেম আর ন্যারো ইন্টেলিজেন্স। ন্যারো ইন্টেলিজেন্স কেন? যে একটাও, যেটা আমি আগেই বলেছি, যে একটা ইন্টেলিজেন্স সিস্টেম একটাই কাজ করতে পারে। অর্থাৎ চ্যাটজিপিটি সে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতে পারে, সে কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে রোবটের কাজ করতে পারবে। রোবট ধর একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে স্ক্রু লাগানো, এটা কিন্তু চ্যাটজিপিটি করতে পারে না। চ্যাটজিপিটি তোমাকে অ্যাডভাইস করতে পারে যে তুমি এই কাজটা করার জন্য একটা রোবটকে রাখো, কিন্তু একটা কাজের জন্য। কিন্তু মানুষের ক্ষেত্রে মানুষের কিন্তু তার ক্ষমতার থেকে অনেক বেশি। মানুষ সে ল্যাঙ্গুয়েজও বোঝে, মানুষ আবার স্ক্রিনও টাইট করতে পারে। তা এইটাকে বলছি আমরা জেনারেল এআই। এইটা পর্যন্ত, এখনো পর্যন্ত এই জেনারেল এআই আমরা রুডিমেন্টারি ফর্মে কিছু কিছু তৈরি করতে সক্ষম হয়েছে সায়েন্টিস্টরা, কিন্তু সত্যিকারের জেনারেল এআই বলতে যা বোঝায় সেটা তৈরি করার চেষ্টা চলছে একমাত্র বলতে পারা যায়। কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিটলি হিউম্যান ব্রেনের যা ক্যাপাবিলিটি সেটাকে সে ধরতে পেরেছে এরকম এখনো পর্যন্ত হয়নি। কাজে জেনারেল এআইটা ইট ইজ স্টিল থিওরিটিক্যাল এবং খুব রুডিমেন্টারি ফর্মে কিছু কিছু জায়গায় চেষ্টা হচ্ছে। আর সুপার ইন্টেলিজেন্ট এআই এটা হচ্ছে গিয়ে ইট এক্সিডস হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষ ভেবে যা বার করতে পারে তার থেকে অনেক বেশি ভাবতে পারে। এটা এখনো পর্যন্ত ফিউচার পসিবিলিটির মধ্যে রয়েছে। এখন পর্যন্ত যেটা সম্ভব কাজের ক্ষেত্রে, সে এআই এর ক্যাপাবিলিটি মে এক্সিড হিউম্যান ক্যাপাবিলিটি, কিন্তু ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এআই এর ক্যাপাবিলিটি হ্যাজ নট বিন এবল টু এক্সিড দি হিউম্যান ইন্টেলিজেন্স। অনেক কাজ সে ধর একটা খুব গরম জায়গাতে গিয়ে মানুষ কাজ করতে পারবে না, কিন্তু একটা রোবট গরম জায়গাতে গিয়ে কাজ করতে পারে। কিংবা ধরো একটা রেডিও অ্যাক্টিভ প্রদূষণের জায়গা, সেখানে মানুষ গিয়ে কাজ করতে পারবে না, কিন্তু একটা রোবট, একটা এআই সিস্টেম সেখানে গিয়ে কাজ করতে পারে। কাজে এই কাজ করার এবিলিটির ক্ষেত্রে মানুষের ক্যাপাবিলিটির থেকে এআই সিস্টেমের ক্যাপাবিলিটি অনেক বেশি হতে পারে। কিন্তু ইন্টেলিজেন্স বলতে যা বোঝায়, সেই ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এখনো পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ নট রিচড দি লেভেল অফ হিউম্যান ইন্টেলিজেন্স। আরেকটা কথা তোমরা এটা প্রায় শুনবে, কাগজেও দেখা যায় মাঝে মাঝে, জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই কি? মানে জেনারেটিভ এআই ইজ এআই which can generate text, image, ভিডিও, অডিও এইসব সে তৈরি করতে পারে। অর্থাৎ এআই যখন কোনো জিনিস তৈরি করতে পারে, জেনারেট করতে পারে, তখন সেই টাইপের এআইকে আমরা বলি জেনারেটিভ এআই। কিছু কিছু এআই আছে যে নতুন কিছু তৈরি করে না, তাকে একটা কাজ করতে বললে সে সেই কাজটা করে দেবে। আর কিছু কিছু এআই আছে যে নতুন কিছু লিখতে বলতে, যেমন আমি বললাম চ্যাটজিপিটি, তাকে তুমি যদি কবিতা লিখতে বলো সে একটা কবিতা লিখতে দেবে, একটা গরুর ওপরের রচনা লিখতে বললে সে একটা গরুর ওপরের রচনা লিখতে দেবে। আমাদের
আমরা অনেক সময় না জেনেই এআই কে ব্যবহার করি। এই যে মোবাইলটা তুমি ব্যবহার করে ছবি তুলছো, এটা কিন্তু ব্যবহার করে ঠিক করছো। কাজে এটা প্রথমে হতে পারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ তোমার একজন যদি অনেক সময় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার হয়, অর্থাৎ কোনো একটা কাজ করতে চাইছো, সেই কাজটার জন্য তুমি তোমার স্ত্রীকে বলে যে এটা করে দাও তো, কিংবা কোনো তোমার অ্যাসিস্ট্যান্টকে বলে এটা করে দাও তো। এখন সেরকম অ্যাসিস্ট্যান্ট এই যে দেখবে যে গুগলের অ্যালেক্স এবং মাইক্রোসফটের সিরি, এটা মাঝে মাঝে দেখবে মোবাইলে মেসেজ আসে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, সিরি সেজ হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এটা হচ্ছে কি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ সে তোমাকে অ্যাসিস্ট করার জন্য। তারপরে ন্যাভিগেশনে খুব আমরা কাজে লাগাই। এই যে উবেরে যাচ্ছ, রাস্তার চিনলে কি করে, এ তো গুগল ম্যাপ দিয়ে, তো সেই গুগল ম্যাপ তো এআই দিয়েই সে এই জিনিসটাকে পার করেছে যে এখান থেকে কোথায় কি আছে এবং কোন জায়গা থেকে যেতে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে, এটা তো গুগলই করে দিচ্ছে, সেটা ইউজিং এআই। তারপরে কোনো স্মার্ট হোম ডিভাইস, অর্থাৎ আজকাল হয়েছে যে তুমি একটা ওয়াশিং মেশিন বাড়িতে চালিয়ে রেখে দিলে, দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে, সে নিজের থেকে যখন হয়ে যাবে, সে সবকিছু নিজে করে নিজেকেই নিজে অফ করে দেবে। এই যে স্মার্ট ডিভাইস যেগুলো, এগুলো তো এআই সিস্টেম কাজে লাগিয়ে করা হয়। তারপরে সিকিউরিটি সিস্টেম, এরকম নানা রকম ভাবে আমাদের ডেইলি লাইফে এটা কাজে লাগে। বিজনেসে বিজনেসে এইরকম কাজে লাগে। তার ভিতরে একটা খুব কমন এক্সাম্পল দিচ্ছি, এই যে ব্যাংকের ভেতরে ডিস্ট্রিবিউট করে দিই, তুমি যে বলে গেলে তার উপরে সে নিজে অনেক কিছু ব্যবহার করে শেখে, মানুষ যেমন শেখে এখন ফিক্সড প্রোগ্রাম করে দিচ্ছি, মানে সে প্রোগ্রামের বাইরে কিছু কোথাও যেতে পারবে। কোনো জায়গাতে তোমাকে 2.5 দিতে হবে, সেখানে তুমি যদি ভুল করে 2.6 টাইপ করো, তোমার প্রোগ্রাম কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ওই 2.5টা কাছাকাছি জায়গাতে, যেটাকে ফাঁসি লজিক বলে, ও কাছাকাছি হলে সে কিন্তু সেটাকে কাউন্টে নিয়ে কাজ করবে। কিন্তু যখন আমি তোমারটা করছি, এই যে এআই এর জন্য যে অ্যালগরিদমটা বানাচ্ছি, মানুষ করছে, মানুষ ইজ ডাইরেক্টিং দ্য কম্পিউটার টু ডু। যদি কোনো ইনঅ্যানিমেট বডি যদি কম্পিউটারটা প্রোগ্রামটা করতে পারতো, তাহলে সেটা আমি পরে আসছি, কি সম্ভাবনা কি আছে। আচ্ছা, এখানে বিজনেসে একটা হচ্ছে গিয়ে, যেমন ধরো ফ্রড, ব্যাংকিং এর ফ্রড কেস হয়। এই ব্যাংকিং এর ফ্রড, তোমরা যদি কেউ ব্যাংকের সঙ্গে যুক্ত থাকো তো ইজিলি বুঝতে পারবে যে ব্যাংকিং এর ফ্রড ধরো একটা ইয়েতে, একটা অ্যাকাউন্টে স্টেটমেন্টে কোথাও কোনো সময় যদি ফ্রড হয়, আজকাল এআই বার করে চট করে সে কি করে বোঝে, সে ওই তার স্পেন্ডিং প্যাটার্নটাকে অ্যানালাইজ করে। যখন সেই প্যাটার্ন থেকে কোনো ডিভিয়েশন নেই, কোনো হঠাৎ করে কোনো একটা জায়গায় কোনোদিন হয়তো তুমি রোজ ধরো 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা এরকম, কোনো সময় যদি দেখো হঠাৎ করে একদিন 10 লাখ টাকা তোমার, সেই সঙ্গে সঙ্গে ধরতে পারে এইখানে ফ্রড ডিটেকশন। তারপরে এই কাস্টমার সাপোর্ট, আজকাল এই যে তুমি যখন কোনো যন্ত্রের সাপোর্ট যদি তুমি চাও, এখন কিন্তু দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কথা বলছে, সেক্ষেত্রে একটা রোবট এআই কন্ট্রোল, অর্থাৎ তার কাছে যত রকম ধরনের প্রশ্ন হতে পারে তার ফিট করা আছে, এবং সে তোমার সঙ্গে কথা বলতে পারে, এরকম তার ক্যাপাবিলিটি হচ্ছে, অর্থাৎ তোমার কথার উত্তর দিতে পারে। কাজে এই কাস্টমার সাপোর্টের ক্ষেত্রে এআই সিস্টেম
এখন এখানে রিপ্লেস তারপরে ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারিং এ বুঝতেই পারছো কেমিক্যাল ইন্ডাস্ট্রি এগ্রিকালচারে ড্রোনের ইউজ ফর স্প্রেইং অফ ক্রপস এন্ড পেস্টিসাইডস এটা খুব এক্সটেন্সিভ হয়ে যাচ্ছে অর্থাৎ সেই ড্রোন লাগিয়ে চালিয়ে তুমি তোমার ফসলটা কি স্টেজে রয়েছে সেটাকে দেখে সেই অনুযায়ী ফার্টিলাইজার দেওয়া কিংবা সেই অনুযায়ী পেস্টিসাইড দেওয়া এইসব ক্যাপাবিলিটি গুলো এখন এআই খুব সহজে করতে পারে ডিফেন্সে রিলেটেড অ্যাপ্লিকেশন দিয়ে তবে হেলথ কেয়ারের একটা এক্সাম্পল তো আমি আগেই বললাম হেলথ কেয়ারের আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হয় যেটাকে বলছে এআই পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান অর্থাৎ ধরো ক্যান্সার হয়েছে আমারও ক্যান্সার হয়েছে মন্টুরও ক্যান্সার কিন্তু মন্টুর ট্রিটমেন্ট যা সবসময় যে আমার ট্রিটমেন্টে ফল দেবে এটা কিন্তু না এখন চিকিৎসকদের এই মন্টুর টোটাল সিস্টেমটা তার যা কিছু সেইটিকে অ্যানালাইজ করে তার ক্লিনিক্যালি দেখা এবং আমাকে পুরোটা ক্লিনিক্যালি এইটা কোন চিকিৎসকের পক্ষে সম্ভব কিন্তু এআই ক্যান ডু দ্যাট এআই ক্যান ডিজাইন a personalized treatment protocol for Montu and a personalized treatment for me কারণ সে আমাকে খুব ভালোভাবে আমার সমস্ত কিছু যা কিছু প্যারামিটারস আছে সে একসঙ্গে নিয়ে কনসিডার করে সেটা আমার ট্রিটমেন্ট প্রোটোকলটা ঠিক করবে মন্টুর ক্ষেত্রেও ঠিক এডুকেশনের ক্ষেত্রেও তাই পার্সোনালাইজড এডুকেশন করতে পারে তোমরা জানো আজকাল এডুকেশনের জন্য নানা রকম প্রোগ্রাম বেরিয়েছে সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে বাচ্চারা শিখছে আজকাল কম্পিউটারে থেকে শিখছে এখন প্রোগ্রামটা যদি এমন হয় যে একটা ফিক্সড প্রোগ্রাম সেই প্রোগ্রামটা তোমাকে কিনতে হবে কিনে তোমার বাচ্চাকে সেই প্রোগ্রামটা দেবে দিয়ে শিখবে সেটা তোমার বাচ্চার পক্ষে সুটেবল না হতে পারে কারণ কেউ স্লো স্পিডে নাম শেখে কেউ খুব তাড়াতাড়ি শেখে কেউ একরকম স্টাইলে পড়াতে শেখে কেউ অন্যরকম স্টাইলে পড়াতে শেখে এখন এইটা এক একটা বাচ্চার জন্য এক এক রকম ওই ডিজাইন যেটা প্রোগ্রাম যেটা রয়েছে প্রোগ্রামটাকে সুটেবলি ডিজাইন করা টু ফিট এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল এটা পার্সোনালাইজড এডুকেশন সিস্টেম পার্সোনালাইজড ট্রিটমেন্ট এগুলো এবং তারপরে ধরো ওই যেটা আমি আগেই বললাম স্পিচ টু টেক্সট ট্রান্সলেশন যে কাজগুলো শিক্ষা জগতে খুবই কাজে লাগে আমি বলছি সেটা সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে খুব একটা সুবিধাজনক ব্যাপার তো আমাকে হাতে করে লিখতে হচ্ছে না কারণ আমি বলতে পারছি অনেক বেশি বেশি আমি ধরো একটা কাজ করছি কাজ করতে করতে বলে যাচ্ছি সেখানে যদি সঙ্গে সঙ্গে লেখাটা হয়ে যায় খুব সুবিধার ব্যাপার তো সেইটা স্পিচ টু টেক্সট এবং কোনো ট্রান্সলেশন এখন আর কোনো ল্যাঙ্গুয়েজের জার্নাল কোনো বার নয় জাপানি ল্যাঙ্গুয়েজের জার্নালে কি বেরিয়েছে সেটা যদি আমার থেকে আমার ইউজফুল হয় আমি এআই কে কাজে লাগিয়ে সেই জাপানিজ ট্রান্সলেট করে নিতে পারি তারপরে ট্রান্সপোর্টেশনে একটা তো আমি আগেই বলেছি সেলফ ড্রাইভিং কার সে পুরো রাস্তাকে দেখে তার অন্য গাড়িগুলোর সঙ্গে তার রিলেশনস দেখে তার পারিপার্শ্বিক দেখে রাস্তার কন্ডিশন দেখে সে নিজে নিজে গাড়ি চালিয়ে তার স্টার্টিং প্লেস থেকে ফাইনাল প্লেসে সে চলে যাবে কোন রাস্তা দিয়ে কিভাবে যেতে হবে কিন্তু তাকে সেই ডেটাগুলো তাকে ফিট করে রাখতে হবে আচ্ছা এরপরে বাকিটা হচ্ছে কি আমি যেটা আমি মেনলি করতে চাইছি যে এআইয়ের সামাজিক উন্নতি ইউজফুলনেস অফ এআই প্রথম কাজটা কি কাজে এআই ইউজফুল হয় সেটা ধরো এটা অনেক জিনিস যেগুলো অটোমেশন কিংবা রিপিটেটিভ জিনিস সেটা মানুষকে দিয়ে করার দিক থেকে অর্থাৎ তোমরা কেউ যদি দেখে থাকো মডার্ন টাইমস চালিচাদিনের ছবিটা যদি কোথাও দেখে থাকো সে একটা শ্রমিক সে একটা জায়গাতে দাঁড়িয়ে আছে তার ডেলিভারি বেলটা তার সামনে নিয়ে যাচ্ছে
আর সে স্কুল আসতে করতে করতে তার মাথায় খারাপ এই যে সমস্ত অটোমেশন এবং যেগুলো রিপিটেটিভ কাজ এইগুলো মানুষকে দিয়ে না করিয়ে খুব সহজে এআই কে দিয়ে করানো যায়। তারপরে আগেই তো বলেছি অনেক ক্ষেত্রে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম যে ক্যান্সার ডিটেকশন এবং তার ভিত্তিতে ট্রিটমেন্ট ঠিক করা, এইটা এআই খুব সাহায্য করতে পারে ইন ডিসিশন মেকিং ইন মেনি এটা খালি মেডিকেল ক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রে এই ডিসিশন মেকিং এ এআই হেল্প করতে পারে। এআই এর 24/7 অ্যাভেলেবিলিটি, শ্রমিকের ক্ষেত্রে মানুষের হিউম্যান শ্রমিকের ক্ষেত্রে সে 8 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, সে 24 ঘন্টা কাজ করতেই তো পারবে না, তার কারণ টায়ার্ড হয়ে যাবে কাজ করতে করলে, সে উল্টো পাল্টা কাজ করবে। এআই কিন্তু 24 আওয়ার্স উইদাউট এনি ব্রেক সমানে কাজ করবে। এটা হচ্ছে এইগুলো হচ্ছে তার ইউজফুলনেস। তারপরে অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন, এটা এআই এর অনেক বেশি। অর্থাৎ ধরো কোনো একটা ইন্ডাস্ট্রিতে তোমাকে একটা 2 ইঞ্চি মাপের একটা জিনিস তৈরি করতে হবে, এই 2 ইঞ্চি মাপটা তুমি যতটা অ্যাকিউরেটলি করতে পারবে, এআই কিন্তু তোমার থেকে অনেক বেশি অ্যাকিউরেটলি ওই 2 ইঞ্চিটাকে করতে পারবে এবং আরো অনেক প্রিসাইজলি করতে পারবে। তার কারণ he has the capability of measuring up to a millionth of a millimeter. তাহলে তার ক্যাপাবিলিটিটা অনেক বেশি। আর কস্ট এফিসিয়েন্সি, এআইটা তৈরি করতে খরচ লাগে, কিন্তু তৈরি করা once it is prepared to run it is very cheap. সেজন্য এটা কস্ট এফিসিয়েন্সিটা খুব পার্সোনালাইজেশন, যেটা আমি আগেই বলেছি যে অনেক কাজ যেটা ধরো পড়ানো, চিকিৎসা করা, যেখানে এখন অনেকেই চিকিৎসার ক্ষেত্রে বলে যে সেই আগেকার দিনে ফ্যামিলি ফিজিশিয়ান ছিল, তারা মানুষটাকে জানতো, ফ্যামিলিটাকে জানতো, তারপরে তখন ট্রিটমেন্টটা বেটার হতো। এখন যে ট্রিটমেন্ট হচ্ছে মেকানিক্যাল, সেখানে মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এআই কিন্তু হ্যাজ দি ক্যাপাবিলিটি টু পার্সোনালাইজ দ্য ট্রিটমেন্ট, অর্থাৎ তোমাকে দেখিয়ে তোমার মতন করে একটা ট্রিটমেন্টের প্রোটোকল তৈরি করা, এটা কিন্তু এআই করতে সক্ষম। তারপরে তো এটা এই পয়েন্টটা তো আমি দুটো পয়েন্টই আগেই ডিসকাস করেছি, যে কম্পিউটার ভিশন, অর্থাৎ কোনো একটা ইমেজকে দেখে এটাকে প্রসেস করা, তার ভিত্তিতে ডিসিশন নেওয়া, সেই ইমেজটা কিসের ইমেজ, সেটা একটা চেয়ারের ইমেজ না সেটা একটা মানুষের ইমেজ, এটা ইজিলি করে ফেলতে পারবে। এটা পার্টিকুলারলি যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসনস, তাদের পক্ষে এই ধরনের এআইটা খুব ইউজফুল। তারপরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটাও আমি আগে বলেছি, যে ট্রান্সলেশন করা, ইন্টারপ্রেট করা, আন্ডারস্ট্যান্ড করা, জেনারেট করা ল্যাঙ্গুয়েজ, এইসব জিনিসগুলো করতে পারে। এবং এর সবচেয়ে আলটিমেট মানে মোস্ট অ্যাডভান্সড হচ্ছে গিয়ে দুটো প্রোগ্রাম এখন খুবই কাজ ব্যবহার হচ্ছে, একটা চ্যাটজিপিটি আর একটা গুগলের জেমিনি। রিসেন্টলি চাইনিজরা একটা এরকম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ঠিক করেছে, ভেরি চিপ, এবং তারা বলছে যে ওদের বাকি সবাইকে তাদের বিজনেস থেকে আউট করে দেবে। ডিপসিক গুগলের অল্টারনেটিভ। আচ্ছা, এটা গেল কতগুলো ইউজফুলনেস, মানে এআই আমাদের কিভাবে আমাদের কাজে লাগতে পারে। এবার এর কতগুলো নেগেটিভ অ্যাসপেক্টস আছে। এক নম্বর হচ্ছে জব ডিসপ্লেসমেন্ট, বেকারি সংখ্যা, কারণ অনেক কাজ যেটা আমি মানুষকে দিয়ে করাতাম, সেইটা এআই করে যারা ওনার এআই কে দিয়ে করিয়ে class that owns the business or owns the industry, তারা চাইতে যত তাড়াতাড়ি যত বেশি কাজ করানো যায়, তবে তাদের টেন্ডেন্সিটা হবে to retrench the humans and replace by AI. কাজে সেই দিক থেকে একটা এটা it is going to create a social problem, বেকারিত্ব বাড়বে, এবং বিশেষ করে লো স্কিল এবং রুটিন ওয়ার্ক,
অর্থাৎ যারা লো স্কিল ওয়ার্ক এবং রুটিন ওয়ার্ক যারা করে তারা হচ্ছে গিয়ে শ্রমিক শ্রেণীর ভেতরে সবচেয়ে ডিপ্রাইভড সেকশন, তাদের উপরেই কিন্তু সবচেয়ে প্রথম অ্যাটাক কাজ। মানে AI will displace the low skill and routine workers first. যার একটা স্কিল রয়েছে সেই স্কিলের উপরে অ্যাটাকটা পড়ে আসবে, প্রথম অ্যাটাকটা কেটে দেবে। তারপরে যেটা আগে বলেছি যে একটা হচ্ছে AI চালানো খুব খরচা খুব কম, কিন্তু AI তৈরি করতে প্রচুর খরচা, সেটা একটা হাই ডেভেলপমেন্ট কস্ট। আরেকটা হচ্ছে ল্যাক অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড এমপ্যাথি। AI cannot replicate human emotion, তার ইমোশন কিছু নেই। সেই জন্য তোমরা কাগজে দেখেছো কিনা জানি না যে কোনো কোনো ক্ষেত্রে এমন AI আছে যে তোমাকে যেগুলোকে বিহেভিয়ার AI বলে, তুমি AI-কে জিজ্ঞেস করতে পারো যে আমি কি করবো, আমাকে এই প্রবলেমের ভিতরে পড়েছি, আমি কি করবো, AI তোমাকে একটা উত্তর দেবে। এইখানে দেখা যাচ্ছে কিন্তু তার কোনো তো ইমোশন নেই, সে তোমাকে এমন একটা মেথড সার্ভিস করলো which leads him to suicide। এই এরকম কেস হয়েছে, অলরেডি হয়েছে। এইটা যেহেতু এর কোনো ইমোশন নেই, এমপ্যাথি নেই, কোনো আর্টিস্টিক থট নেই, অর্থাৎ ছবিকে এস্থেটিক্যালি বিচার করা, আর্টিস্টিক্যালি বিচার করা, যেটা মানুষ করতে পারে সেটা কিন্তু AI করতে পারে। AI ছবিকে অ্যানালাইজ করতে পারে, ছবি ভ্যান গগের ছবি, অ্যাপ্লিকের ছবির ভেতরে, আমার আঁকার ভেতরে ইজিলি ডিস্টিংগুইশ করবে কোথায় কোথায় ভ্যান গগ বেটার আমার থেকে, সেসব করে দেবে, কিন্তু তার কোনো আর্টিস্টিক। আরেকটা হচ্ছে বায়াস অ্যান্ড ডিসক্রিমিনেশন। এইটা খুব সাংঘাতিক ব্যাপার। তার কারণ আগেই বলেছি যে AI কাজ করে তাকে তুমি কি ডেটা ইনপুট করছো তার ভিত্তিতে। এখন প্রথম যে ইনপুট ডেটা করছো তার ভেতরে যদি যে ইনপুটটা করছে তার যদি কোনো বায়াস থাকে, সেই বায়াসটা কিন্তু সেই AI এর মধ্যে ট্রান্সমিটেড হবে। এবং এর একটা এক্সাম্পল আমেরিকাতে বেরিয়েছিল, কাগজে বেরিয়েছিল, যে আমেরিকাতে ধরো বিচার করার সময় কোনো একজনের বিচার হচ্ছে, তখন বিচারকরা অনেক সময় এটাকে কাউন্টে নেন যে ছেড়ে দিলে সে আবার সেই অপরাধটা করবে কি করবে না। এইটাকে তার বিচারের রায় দেওয়ার ক্ষেত্রে এইরকম হিউম্যান কনসিডারেশনটা কাজে লাগে, যে রিঅফেন্সের চান্স আছে কিনা। এইখানে AI এর সাহায্য নেওয়া যায় যে এই লোকটা আবার এই কাজটা করবে কি করবে না। সেইখানে দেখা যাচ্ছে যে বিচারকরা ব্ল্যাক পিপলদের বেশি জামিন দিচ্ছেন না, হোয়াইট পিপলদের ছেড়ে দিচ্ছেন। তার কারণ ওই যে প্রথম সেই AI সিস্টেমে যে ডেটা ইনপুটটা করা হয়েছিল, সেই ডেটা ইনপুটটা করা হয়েছিল বেসড অন ক্রিমিনালস হু ওয়্যার ব্ল্যাক। হোয়াইট ক্রিমিনালসদের ডেটাটা সাবডিউট ছিল। যেহেতু ক্রিমিনালস, মোস্ট অফ দি ক্রিমিনালস আর ব্ল্যাক, সেই জন্য AI had a bias against the black people, যার ফলে ওই বিচারক যখন ওই AI এর সাহায্য নিয়ে সে আবার এই অপরাধটা করবে কি করবে না বিচার করতে যাচ্ছে, সে দেখছে, দেখা যাচ্ছে যে হোয়াইট পিপলদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সে ছাড়া পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে, কিন্তু ব্ল্যাক পিপলদের বেশিরভাগ ক্ষেত্রে ছাড়া পাচ্ছে না কিংবা জামিন পাচ্ছে। তাহলে তো এই যে বাটারফ্লাই এফেক্ট যাওয়ার পরে সেটা মূলত প্রথম থেকে আরম্ভ করে লাস্ট পুরো যখন আসবে তখন তো বিরাট ডিফারেন্স। তাহলে তো মানে রিলায়েবিলিটি তো খুব একটা থাকবে না। রিলায়েবিলিটি থাকবে না, কারণ এটা তো অবজেক্টিভলি হচ্ছে সব। এখন তুমি সেটাকে, তুমি এইখানে তো মানুষের রোলটা, তুমি AI তোমাকে যেটা দিচ্ছে সেটাকে তো তুমি বিচার করবে।
যে এটা তো মানুষই বার করেছে যে এইভাবে বায়াসটা এসছে, বায়াসটা তো এআই করে দিয়েছে আনরিলায়েবল, কিন্তু এটা যে আনরিলায়েবল সেটা তো মানুষ বার করেছে। তারপরে ওভার ডিপেন্ডেন্স অন টেকনোলজি, এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর ফ্যাকাল্টিটাকে একটুখানি কমিয়ে দেয়। অর্থাৎ অনেক কিছু জিনিস, যেমন ধরো এই খুব আমার সাবজেক্টে বলি, আগে স্টিরিওগ্রাফ হাতে করে করতে হতো, মানে স্টিরিওগ্রাফি 3 ডাইমেনশনাল জিনিসটা অনেক বেশি হতো। এখন যখন প্রোগ্রামের মধ্যে দিয়ে তুমি স্টিরিওগ্রাফ করছো, তোমার 3 ডাইমেনশনাল জিনিসটা অতটা আসছে। কাজে এইখানে এআইতেও এই যে ওভার ডিপেন্ডেন্স অন টেকনোলজি মে ডেরেন ইয়োর ক্রিটিক্যাল থিঙ্কিং, এবং এটা অনেক সময়তে মেন্টাল হেলথেরও প্রবলেম সৃষ্টি করতে পারে। টু মাচ ডিপেন্ডেন্স অন, যেমন মোবাইলের উপরে অ্যাডিকশন, তার মানে ইট ইজ অ্যাডিকশন টু এআই। মোবাইল ইজ অ্যান এআই ইনস্ট্রুমেন্ট। মানে এখন তো আর ফোনটা কোনো মোবাইলের কাজ নয়, কথা বলাটা, ফোন করাটা মোবাইলের একটা খুব মাইনর কাজ। মোবাইলের কাজ হচ্ছে কি আরো অনেক কিছু জিনিস, সেগুলো সবই এই যে মোবাইলের অ্যাডিকশন, এই অ্যাডিকশনটা গিভস রাইজ টু মেন্টাল হেলথ প্রবলেম। আচ্ছা, তারপরে সায়েন্স ফিকশনে আমরা দেখি যে এআই এমন ডেভেলপ করেছে যে সে মানুষকে কন্ট্রোল করেছে। সিনেমা দেখেছে, সে ম্যাট্রিক্স কিংবা এই ধরনের ছবিগুলো দেখেছে যে এআই ইজ কন্ট্রোলিং হিউম্যান বিংস। এটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি এবং কোনোদিন সম্ভব হবে কিনা ডাউটফুল। কিন্তু যেটা এআই করতে পারে, এআই তোমাকে এমনভাবে পারসুয়েট করতে পারে যে তুমি একটা পার্টিকুলার দিকে যেতে চাও। তুমি ধরো জুতো কিনতে চাইছো, সেই জুতো কেনার ক্ষেত্রে তুমি যদি এআই এর পরামর্শ নাও এবং সেই এআইতে যদি এমনভাবে তৈরি করা থাকে সে একটা পার্টিকুলার জুতোর দিকে তোমাকে সবসময় এখন অলরেডি হচ্ছে। সে মানুষকে কন্ট্রোল এখনো করছে না, কিন্তু তোমাকে একটা দিকে গাইড করছে, গাইড করছে। বড় কোম্পানিগুলো পারসুয়েট করতে পারছে এবং তোমাকে দিয়ে একটা কতগুলো কাজ করিয়ে নিতে পারছে। উল্টো পাল্টা রাস্তায় ঢুকিয়ে দিচ্ছে তো গুগল। হ্যাঁ, গুগল তো ঢোকায়, তো গ্রামের দিকে তো প্রচুর ঢোকায়। এই যে 8 নম্বর পুশিং towards a certain action or belief through the recommendation algorithm. হ্যাঁ, যে recommendation algorithm নিয়ে সে তোমাকে এই কাজটা করে। আর 9 নম্বরটা তো আমি আগেই বলেছি। আরেকটা এআই এর যেটা সবচেয়ে ডেডলি কন্ট্রিবিউশন হচ্ছে ওয়ারফেয়ার। হ্যাঁ, যে অটোনোমাস ওয়েপন্স তৈরি হয়েছে, সাংঘাতিক। সেই অটোনোমাস ওয়েপন্স মানে সে খালি অটোমেটিক্যালি, আগে যেমন অটোমেটিক রাইফেলস ছিল, সে অটোমেটিক্যালি গুলিটা ছুটতে পারে। আর অটোনোমাস ওয়েপন সে নিজে খুঁজে নেবে হু ইজ দি এনিমি, খুঁজে নিয়ে সেইখানে যাবে। এই যে গাজাতে ইসরায়েল এই যে হসপিটালগুলোতে মেরেছে, এটা পেছনে কিন্তু এআই। অর্থাৎ এআই ওর ভেতরে যদি হামাসের যে, এবং সে হয়তো হামাসের লোক নয়, সে কোনোদিন হয়তো হামাসের সঙ্গে একটা কথা বলেছিল, কিন্তু এআই সেটিকে মুভ করেছে, করে ওই হসপিটালের দিকে রেখে গাইড করছে। তাহলে এই যে অটোনোমাস ওয়েপন্স এবং এআই মেক্স গিভিং faster, cheaper and easier, and sometimes without human control. So it's a no risk war. AI কে যদি যারা যে পক্ষ এইরকম এআইতে যাদের বেশি থাকবে তারা obviously they will have a mandatory warfare. স্যার একটা কথা
স্যার এআই কি আলটিমেটলি এআই না, এটা তো আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স, তারই আউটকাম, আলটিমেট আউটকাম আমি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যেটা বলেন যে বায়াস করছে জুতো কিনতে বা হোয়াট এভার, একটা এআই হচ্ছে গিয়ে মেশিন দিয়ে তুমি হিউম্যান ইন্টেলিজেন্সের মতন কাজ করো। বাট দিস ইজ এ প্রোডাক্ট অফ হিউম্যান ইন্টেলিজেন্স। প্রোডাক্ট, কিন্তু মেশিন ইজ অটোনোমাস। মেশিন ইজ অটোনোমাস, থাকলেও কাজ করবে, না থাকলেও কাজ করবে। মানুষ প্রিপেয়ারিং না থাকলেও কাজ করবে, অটোমেটিক্যালি ওয়ার্ক In other words, মানে AI the basic statistical analysis, মানে human the only basic statistical analysis. এটা it is not just a matter of statistics as a part, কিন্তু এখানে statistics ছাড়াও অন্য অনেক কিছু জিনিস আপনি বলুন, আপনার যতক্ষণ ইচ্ছা। করতে পারতো হ্যাঁ ওই তো স্ক্রিনে দেখা যাচ্ছে সব স্যার। না, পেছনে যারা আছে তারা করতে পারতো। তাহলে এগুলোকে আমি আর ইলাবোরেট করছি না, মানে ডেঞ্জার অফ ইউজ অফ এআই ইন ওয়ারফেয়ার, এবং এটা টেরোরিস্টদের কাছে যদি এআই সেই রকম চলে যায়, ইট ক্যান কজ হ্যাভক। বুদ্ধি প্রচুর আছে। এই যে বাসো, তো তোমার প্রশ্ন, क्या एआई रिप्लेस ह्यूमन बीइंग? এটা আর্টিফিশিয়াল বলছেন কেন? Why it is artificial? Some human rules. Artificial because it is prepared by you. It is prepared by human only. It is prepared by somebody. Somebody is human. Artificial বলতে কি বোঝায়? যেটা তৈরি করা, ন্যাচারালি নয় যেটা। যেটা মানুষ আসলে আসল ইন্টেলিজেন্স তো নয়, আসল ইন্টেলিজেন্স তো আমার ব্রেনে, এটা সেই ব্রেনকে নতুন কাজ করছে। True, but at the same time it is যেমন আপনি বলেন যে বায়াসটা তৈরি করা হচ্ছে, সেটা তো হিউম্যানই তৈরি করতে চাইছে। তৈরি করছে বলেই তো আর্টিফিশিয়াল, কাজটা করছে তোমার ডেটা ডেটা কিন্তু তার উপরে। সেই জন্যই তো এটা এটার উপরে You are basically mimicking a biological system by an, machine system. But that is within you. That's okay, but That is within you. It's not that you are not bringing it from somewhere else. perfect. But we are everything biological, but that is not biological. এই প্রশ্নটা অনেক যেটা বললো, এটা আমি পরে আসছি, যে প্রশ্ন যেটা এআই, দেখো এখানে যেটা বলছে এআই ক্যান রিপ্লেস সাম হিউম্যান রোলস, নট এভরিথিং। AI can augment human capability, it can make us faster, smarter, more efficient in many areas. এখানে যেটা আমি পরে একদিন আগে ডিসকাস করেছি, এআই খুব ভালো কাজ করে যেখানে রিপিটিটিভ এবং রুল বেসড টাস্ক হয়। প্যাটার্ন রেকগনিশন এআই আমি কোথা থেকে করতে পারি তার থেকে অনেক সহজে বেটার ওয়েতে এআই করতে পারে প্যাটার্ন রেকগনিশন। ম্যানুফ্যাকচারিং এবং লজিস্টিক্সে অনেক জায়গাতে যেখানে মানুষ কাজ করতে পারে না, সেখানে এআই কাজ করতে পারে এবং এআই বেটার কাজ করতে পারে। কিন্তু এআই ক্যানট রিপ্লেস হিউম্যানস কমপ্লিটলি। কেন? ইট ল্যাকস হিউম্যান কি কি জিনিস ল্যাক করে? ইট ল্যাকস ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন। তার কোনো ক্রিয়েটিভিটি এবং ইমাজিনেশন নেই। তাকে তুমি যে অ্যালগরিদম করে দেবে, সেই অ্যালগরিদম কিংবা সে নিজে যে অ্যালগরিদম তৈরি করছে সেই অ্যালগরিদম অনুসারে তার বাইরে সে কিছু করতে পারে। It has no emotional intelligence and empathy. তার এমপ্যাথি বলে কিছু নেই, সহমর্মিতা বলে কিছু নেই।
ইট হ্যাজ নো মরাল অ্যান্ড এথিক্যাল জাজমেন্ট। এটা আমাদের জীবনে খুব একটা ইম্পর্টেন্ট। আমরা কি করবো না করবো সেখানে অনেক সময় আমাদের গাইডিং ফ্যাক্টর ইজ দ্য মরাল অ্যান্ড এথিক্যাল জাজমেন্ট। AI has no moral and ethical judgment. It will act according to its algorithm, irrespective of any morality or ethics. ওনার পারসেপশন চেতনাটাও ইভেন পারসেপশনটা চেতনা অ্যানিমেট ইনঅ্যানিমেট বডির মধ্যে ডিফারেন্স চেতনাটা কনসিয়াসনেসের ব্যাপারটা আমি বলে আসছি। প্রথমত এটা হিউম্যান থেকে কি জিনিস ট্র্যাক করছে, AI acts very well in an ordered system. যেমন ধরো একটা মেশিন কিংবা একটা ধরো একটা ক্লাসরুম যেখানে একটা অর্ডার সিস্টেম, কিন্তু যদি একটা সিস্টেমটা যদি কেওটিক সিস্টেম কিংবা ভেরি কমপ্লেক্স সিস্টেম, সেখানে কিন্তু AI does not always function very well. যেমন যুদ্ধক্ষেত্রে actually in the field of war, in the theater of war, AI does not function very well. অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তোমার যদি কাজ করতে গেলে তোমাকে যে সব জিনিস কেওটিক সিচুয়েশনে তোমাকে যেভাবে অ্যাডজাস্ট করতে হবে, যেভাবে তোমাকে তোমার কোলিগস যারা রয়েছে তাদেরকে প্রোটেকশনের ব্যাপার আছে, এইসব জিনিসগুলো এই chaotic situation সেখানে AI does not function very well. It will do something. একেবারে সে বসে থাকবে না, it will do something, but it does not function. Love and affection. না, love and affection তো বটেই, ইমোশনাল তো বললাম যে it has no, and it has no common sense or intuition. ইনটিউশন বলে কিছু নেই। Intuition, যে কোনো সাইন্টিফিক ডিসকাভারির ক্ষেত্রে intuition plays a big role. Intuition is not a proof. Intuition often turns out to be false, but intuition plays a big role in human behavior and human activity. AI has no intuition and no, আমাদের একে common sense বলে, কোনো common sense কিছু নেই। Does AI have intelligence? No. AI can exhibit what we call intelligent behavior. It has the ability to solve problems or perform tasks. AI lacks features of general intelligence which human possess. In a general intelligence, যেটা আমি আগে বলেছি, যে narrow AI এবং general AI. General AI টা যদি কোনোদিন আমরা বার করতে পারি, তাহলে it will practically mimic human intelligence. কিন্তু সেটা এখনো পর্যন্ত দূর আছে। এবং এই বিষয়ে অ্যালান টিউরিং, যাকে AI সিস্টেমের ওয়ান অফ দি ফাউন্ডার্স বলা হয়, কম্পিউটার সিস্টেমের তার একটা টেস্ট ছিল যে তাকে বলা টিউরিং টেস্ট। টিউরিং টেস্ট মানে তিনি কতগুলো টেস্ট বলেছিলেন। টেস্টটার স্ট্রাকচারটা এরকম যে দুটো বন্ধ ঘর রয়েছে, একটা ঘরে মানুষ রয়েছে আর একটা ঘরে কম্পিউটার রয়েছে। তুমি এবার যদি প্রশ্ন করো, মানুষকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর পাবে, কম্পিউটারকে প্রশ্ন করলে তার কাছ থেকে উত্তর পাবে। এই দুটো উত্তরের ক্ষেত্রে তুমি যদি ডিস্টিংগুইশ করতে না পারো, তার মানে কম্পিউটার হ্যাজ রিচড দি লেভেল অফ হিউম্যান ইন্টেলিজেন্স। এটাকে বলে টিউরিং টেস্ট। এবং এখনো পর্যন্ত কোনো AI, আমার জানা কোনো AI টিউরিং টেস্ট পাস করবে। পাস করেনি। ChatGPT is claiming that in its latest version it has পাস করেছে আর কি। It is claiming. Kintu sir, isn't it very unfair to computer? See, the thing is that for me as an individual, I have a specific set of experience with data, which that computer doesn't. আমি কম্পিউটার করবো যে হিউম্যান ইন্টেলিজেন্সকে Right. মিমিক করবে এবং ছাড়িয়ে যাবে। তার থেকে বেশি কিন্তু আমি যেটা যতটা ইন্টেলিজেন্ট তার থেকে বেশি কম্পিউটার ইন্টেলিজেন্ট। তুমি যেটা দেখেছিলে
স্পেস অডিসি হ্যাঁ সে হাই কম্পিউটার হ্যাঁ। তার ইন্টেলিজেন্স তো মানুষের থেকে বেশি। হ্যাঁ না ওটা তো ফিকশন, কিন্তু আমি বলছি দ্যাট আপনি যদি ডেটা বলেন, আমার যা ডেটা আছে, আমি বরানগরে থাকতাম, বরানগরে তো কম্পিউটার যায়নি, ওই সব ডেটা তো ওখানে ঢোকানো হয়নি। হ্যাঁ, কিন্তু যদি ঢোকা কেউ হ্যাঁ। সে বড় লোকের কাছে যাই হোক, এটা হচ্ছে গিয়ে এই যে কোশ্চেনটা whether computer has the intelligence or not, it is really a philosophical question. মানে ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে অনেকে অনেক রকম মত আছে। So it is really ultimately is a philosophical question. এবং এটা আরো আজকে এখানে আমরা কনসিয়াসনেসের প্রশ্ন উঠে আসে। Does AI have emotions? এখানে কতগুলো জিনিস খুব ভালো করে বোঝা যায়। AI can recognize emotions. অর্থাৎ তোমার চোখ দিয়ে যদি জল পড়ে, বুঝতে পারবে সেটা। সে তখন বুঝবে যে এই লোকটা খুব দুঃখ পেয়েছে। কিন্তু দুঃখ জিনিসটা কি সেইটাও বুঝবে না। সেটাও বুঝবে। So it can recognize emotion. অ্যাজ অফ নাও As of now. As of now. এটা সবই সমস্তটাই as of As of now. এবং কিন্তু এআই হচ্ছে কি এমন একটা সাবজেক্ট যেটা আজকে আমি যা বলছি নেক্সট মোমেন্টে ইট বিকামস আউট অফ ডেট। কিন্তু স্যার as of now আমরা এটা করতে পারিনি, কিন্তু এটা কোনোদিন হবে না এটা বলবেন। কিন্তু স্যার এআই তো পার্সিয়াল রেকগনিশন করছে। ধরুন কারো চোখ দিয়ে জল পড়ছে, চোখে পোকামাকড় ঢুকে গেল, জল পড়তে পারে না। এটাই বলছি, এটাই বলছি, এটাই তো বলছি। মানুষ অসুবিধা এটাই বলছি। মানুষ হলে সে ওই চোখে পোকামাকড় দিয়ে জল পড়লো না তোমার সত্যিকারের দুঃখ হয়ে জল পড়লো, এটা বোঝার চেষ্টা করবে এবং সফল হবে। স্যার এই প্রশ্নটা শুনে অসুবিধা বলে দিনে যাবে এরা। কিন্তু অশোকের চোখ দিয়ে জল পড়ছে, এটা যদি এআই দেখে এবং এআই ইনপুটে এটা ইনপুটে যদি খালি দুঃখর ব্যাপারটাই থাকে, তাহলে সে সবসময়তেই কনক্লুড করবে Exactly. চোখ দিয়ে জল পড়ছে মানে দুঃখই হচ্ছে। দুঃখ হয়েছে। কিন্তু যদি তার ডেটা ইনপুটে থাকে যে পোকামাকড় পড়লেও জল পড়ে, দুঃখ হলেও জল পড়ে, সে তখন তোমাকে তোমার কি চোখে পোকা পড়েছে। কাজে এটা তুমি সবটাই ডিপেন্ড করছে তুমি এআইকে কিভাবে ট্রেন করবে। অ্যালগরিথম দিয়ে রেখেছি তাকে, কি অ্যালগরিথম দেওয়া আছে তারপরে। বাট ইট ক্যানট ফিল এন ইমোশন। হ্যাঁ, এরকম ইমোশন ফিল করতে পারে। ইট ক্যান রিকগনাইজ ইমোশন, ইট ক্যান সিমুলেট ইমোশন। অর্থাৎ আমি একটা এমন রোবট তৈরি করতে পারি যে রোবটকে খুশি মানতে শিখে দেবে। So it simulates emotion. কিন্তু it does not really feel anything. তাহলে I think বলতে AI সিস্টেমটা কি? It takes input, runs complex process, produces coherent input. It simulates reasoning, logical deduction, can generate text, music, art, do conversation, prediction, basic planning, etc. এই সবগুলোই কিন্তু এই এক আর দুই, এই দুটো জিনিসই কিন্তু আমাদের থিঙ্কিং এর সঙ্গে ইনভলভ। কাজে ইট সিমুলেটস থিঙ্কিং। দেখে মনে হবে তোমার যে এআই কোথায় চিন্তা করছে, কিন্তু it does not generate thought in the way a human being has thought. AI does not know why it is generating answers and what they mean. অর্থাৎ তুমি তাকে একটা প্রশ্ন করলে সে তার কারেক্ট উত্তর দেবে, কিন্তু সেইটা তার মানেটা কি
সেটা বলতে পারবে না। সে জানে। কিন্তু স্যার আমরাও তো প্রসেস করি সবাই উত্তর দেওয়ার সময় বা আমরা অনেক বেশি প্রসেস, কিন্তু আমরা যতটা অ্যামাউন্টে প্রসেস করি, AI scientists are trying to reach that level. Humans think with awareness, feelings, adaptability, and understanding. Whereas AI thinks like a calculator, super powerful, but mechanical and unconscious. Does AI have consciousness? চেতনা বলতে যাবো না তা তো নেই। AI কি চেতনা আছে? No evidence that AI has subjective experience, awareness or sense of the self. Not conscious, but imitates what conscious beings say or do. এই পার্থক্যটা করা, যার জন্য তোমার মনে হচ্ছে যে কোনো ক্ষেত্রে as if the AI has consciousness. Their opinions differ whether AI can develop consciousness in future. এইটার ব্যাপারে অনেকগুলো ভিউ রয়েছে। এই ভিউগুলো কনসিয়াসনেস বলতে তুমি কি বোঝাচ্ছ তার উপরে নির্ভর। স্যার আপনি খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। Consciousness is a function of the brain. মানে এটা হচ্ছে যে আমি বললাম যে বিভিন্ন ভিউ আছে, এটা হচ্ছে যে তার একটা ভিউ। The consciousness কি is a function of the brain. If AI performs the same functions as a human brain, then it has consciousness. Then it has consciousness. Number view হচ্ছে গিয়ে consciousness is related to biology. তার মানে ভেতরে কার্বন রয়েছে, আমাদের বডি জানিয়ে তৈরি, সেলস রয়েছে, নিউরনস রয়েছে, ব্রেন ম্যাটেরিয়াল রয়েছে, অর্থাৎ বায়োলজিক্যাল অবজেক্টস রয়েছে। AI is not made up of the right stuff to develop consciousness. AI তো তাই দিয়ে তৈরি হয়নি। AI তৈরি হয়েছে ইলেকট্রিকের তার, এইসব মানুষের ব্রেন জানিয়ে তৈরি, AI তো তাই দিয়ে তৈরি নয়। কাজে AI কখনোই মানুষের ব্রেন যা করতে কনসিয়াসনেস ডুপ্লিকেট কখনো হতে পারবে না। AI may act or behave like humans, but it lacks subjective awareness. Subjective awareness মানে যারা বলে consciousness মানে তার fundamental feature of human consciousness is subjective awareness. অর্থাৎ আত্মানুভূতি, আমি নিজেকে সম্পর্কে আমার চেতনা, এইটা যদি থাকে তবেই Conscious. আছে বলা। কনসিয়াস একজন AI has no, এখনো পর্যন্ত যত AI পাঠ করা হয়েছে তাদের সাবজেক্টিভ অ্যাওয়ারনেস বলে কিছু আছে বলে জানা নেই। but it has no feelings. Philosophically, AI is a tool without a mind. আচ্ছা, এখানে স্লাইডে পাঠিয়ে যাচ্ছি কি রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ সুপার ইন্টেলিজেন্ট AI। যেহেতু সুপার ইন্টেলিজেন্ট AI কে এখনো পর্যন্ত আমরা তার ধারে কাছেও যেতে পারিনি, আমি এইটাকে মিডলি আই তো এই পৌঁছেছি, সুপার ইন্টেলিজেন্ট তার উপরে। কিন্তু কিছু কিছু সায়েন্টিস্টরা ওয়ার্ন করেছে, মানে যারা AI সিস্টেমের জনক তারাই তৈরি করেছেন তারাই ওয়ার্ন করবে। মিটিগেটিং, এটা ভালো করে পড়ে রাখো কি লেখা আছে, মিটিগেটিং দি রিস্ক অফ এক্সটিংশন ফ্রম AI। মানে AI থেকে বলছে যে হিউম্যান স্পিসিস মে বিকাম এক্সটিংক্ট। সেটা নানা কারণে হতে পারে, অ্যাটমিক ওয়ারফেয়ার ট্রিগার হতে পারে থ্রু AI, নানা কারণে হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে ধরো এখন রবট তৈরি করতে পারা যায়, যে রবটটা আরেকটা রবট তৈরি করবে, এই রবট ক্যান মেক another robot.
কিন্তু যদি এমন একটা আমি সিস্টেম তৈরি করতে পারি, যে একটা রোবট, সে একটা রোবট তৈরি করলো, সেই রোবটটা আরেকটা রোবট তৈরি করলো, সেই রোবটটা আরেকটা রোবট তৈরি করলো, চেন তৈরি হয়ে যাবে। এরকম ভাবে যদি রোবট তৈরি করা হয়, তাহলে তো রোবটের পপুলেশন হিউম্যানের থেকে বেশি হয়ে যাবে। যারা কন্ট্রোল নেই। ফিকশনস যেগুলো আছে আর কি, সায়েন্স ফিকশনস যেগুলো, এখন পর্যন্ত এটা সম্ভব হয় না। হ্যাঁ, কিন্তু যদি সম্ভব হয়, তাহলে রোবট পপুলেশন will exceed human beings, and human beings may become Extinct. and the world will be populated By robots. populated by population of robots. তাহলে বলছে it should be a global priority alongside other societal risks such as pandemics and interwar. This is signed by 50 scientists, including those who are in the front line of AI development. বিশেষ করে বলেছে স্যাম অল্টম্যান, যিনি চ্যাটজিপিটিটা তৈরি করেছেন, জেফ্রি হেম্পটন এআই এর জন্য, এবং বিল গেটস। Final conclusion. AI provides efficiency, accuracy, personalization across industries. No evidence that AI has feelings, awareness, consciousness. Lists include job loss, bias, privacy concerns, and robot dependence. Responsible and ethical use of AI is essential for a balanced future with AI. Thank you. কোশ্চেন থাকলে করতে পারে। আমার এমনি কিছু না, আমার যেটা মনে হয়েছে যে আমরা বিগত এক শতকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো দেখি, তাহলে আমি শুরু করছি ওয়ার্ল্ড ওয়ার আগ দিয়ে, যে একটা হিউজ এন্ডেভার, সাইন্টিফিক এন্ডেভার তৈরি নেওয়া হয়েছিল ফর বিল্ডিং আপ অফ নিউক্লিয়ার পাওয়ার এবং সে নিউক্লিয়ার এনার্জি, এবং সেটা আলটিমেটলি একটা বম্বে পরিণত হয়। যদিও সেই বম তৈরি হবে এই গল্পটা হয়তো খুব কম লোক জানতো, কিন্তু মেজরিটি অফ দি সায়েন্টিস্ট এই নিউক্লিয়ার এনার্জি, তার যে বিশাল ব্যাপ্তি এবং সেটা নিয়ে তারা কাজ করেছে। পরবর্তী ক্ষেত্রে এই নিউক্লিয়ার এটা একটা তখন আমাদের কাছে, সোসাইটির কাছে একটা ফিয়ারসাম একটা ইয়ে হয়ে গেছিল, যে এটা আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, এবং সেই ক্ষমতা সে রাখে ধ্বংস করে। কিন্তু তারপরে যত দিন যায় তখন আস্তে আস্তে নানা রকম ঝুঁকি, নানা রকম আলোচনার মধ্যে দিয়ে সেটা এখনো একটা জায়গায় সীমিত আছে। ইটস আ পোটেনশিয়াল হার্ম ডেফিনেটলি, বাট ইট হ্যাজ মেনি গুড ইউজেস অ্যাজ ওয়েল। সেরকম আরেকটা ফেজ এলো যখন আমাদের দেশে একটু দেরিতে, কিন্তু হয়তো বিদেশে আর একটু আগে, কম্পিউটারাইজেশন, দ্যাট ওয়াজ এগেইন অ্যান অ্যালার্ম। এবং যে যে কনসার্নগুলো আজকে এআই নিয়ে হচ্ছে, তার একটা বড় অংশ তখনও হয়েছে, যে ইট উইল রিপ্লেস জবস, ইট উইল রিপ্লেস হিউম্যান বিংস, এবং নানা রকম সমস্যা তৈরি করবে, সোসাইটাল সমস্যা তৈরি করবে, পার্সোনাল প্রবলেমস তৈরি করবে। এগুলো সবই আস্তে আস্তে দেখা গেছে যে উই আর নাও, মানে উই ক্যানট থিঙ্ক অফ think without computers in our day-to-day life as well. ফলে আস্তে আস্তে জব রোলগুলো পাল্টায়, সিচুয়েশন পাল্টায়, যে থ্রেটগুলো থাকে সেই থ্রেটগুলো মিনিমালাইজড হয়, ডেফিনেটলি আলোচনার মধ্যে থাকে সেই থ্রেটগুলো। আজকে তারপরে নেক্সট ধাপে 40 বছর পর এআই জেনারেটেড হয়েছে। এর কিছু পিটফলস নিশ্চয়ই আছে, আপনি যেগুলো বলেছেন সেগুলো শিওর ম্যাটার অফ কনসার্ন, কিন্তু মানে আমার আপনার কাছে প্রশ্ন এটাই যে ডু ইউ থিংক দ্যাট উইথ টাইম, মেবি another decade, there will be some sort of equilibrium and some sort of adjustments so that the human race is not compromised against this electronic thing, যেটা নাকি কখনোই হয়নি। কিন্তু যতই অ্যাডভান্সমেন্ট হয়েছে, অনেক থ্রেটস এসছে আমাদের সোসাইটিতে, কিন্তু সেটা সেই অর্থে আমাদেরকে রিপ্লেস করে দেওয়া বা আমাদেরকে একদম অবলিটারেট করে দেওয়া সেটা কিন্তু হয়নি। তাদের আমরা সেটাকে ইউজ করেছি ভবিষ্যতে for some better purposes. What is your take on this?
ঠিকই বলেছো, যে জন্য আমার যে লাস্ট আইটেমটা দেওয়া আছে, যে আমাদের লাস্ট আইটেমটা দেওয়া আছে, যে what is needed is the responsible and ethical use of AI. তার মানে, but our present social system, economic system is such that there is a possibility, even though maybe a minor possibility, of AI running out of hand. নিউক্লিয়ার বোমের ক্ষেত্রেও এই এই থ্রেটটা আগেও ছিল, এখনো আছে, যে terrorists can get hold of a nuclear bomb and can bring about a ruin of the world. It is possible. কাজে সেই জন্যই আমাদের এথিক্যাল ইউজটা দরকার, এবং আমাদের সোশ্যাল সিস্টেমটা এমন হওয়ার দরকার, যাতে সোশ্যাল ইকোনমিক সিস্টেমটা এমন হওয়ার দরকার যাতে এআই এর যে গুডনেসটা রয়েছে, যে অ্যাডভান্সমেন্টটা রয়েছে, we can use that advancement for the benefit of mankind and not for against it. Some sort of adaptive measures with dealing with AI is required. This adaptive measures, this is what I mean. The adaptive measures means you adapt your social economic system to fit with the power that AI has given. বেশিরভাগ সাইন্টিফিক ইনভেনশনের ক্ষেত্রে এর সত্য, আধিকারিক এটা নয়, সব সাইন্টিফিক বেশিরভাগ সাইন্টিফিক। স্যার আপনার মতে কনসিয়াসনেস কি অ্যাকচুয়ালি? আমার মতে I really cannot say. আমার মতে কনসিয়াসনেস হচ্ছে গিয়ে it's a function of the brain. Consciousness means that you act in a responsible, you are able to act in a responsible, ethical manner. You can respond to a situation in a responsible, ethical way. That is consciousness. No, that is okay. কিন্তু আমরা যেমন আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য ইউনিভার্স, সেটাও তো আমাদের কনসিয়াসনেস এর ডিপেন্ডেন্ট না? আমি understanding the universe is not consciousness. Understanding the universe is knowledge. শুধু নলেজ স্যার? Yes. You are getting a knowledge of the universe. But knowledge depends on time, na? Amar to lesson. Nischay, knowledge changes with time. Knowledge is always changing with time. But consciousness is something which is inside you. It is not something outside. It is something inside you. That's what I said, that how you act, how you respond to a situation, how you respond to a environment, that determines your consciousness. এটা জানো ফিলোসফিতে দুটো ব্রড স্কুল অফ ফিলোসফি রয়েছে। একটাকে আমরা বলি ফিলোসফিতে দুটো ব্রড স্কুল অফ ফিলোসফি রয়েছে। একটা হচ্ছে গিয়ে আইডিয়াল স্কুল অফ ফিলোসফি, আর একটা হচ্ছে গিয়ে মেটেরিয়ালিস্ট স্কুল অফ ফিলোসফি। তা আমি am inclined to be accepting materialist view of philosophy. তার মানে এই যে ম্যাটারটা রয়েছে, সেই ম্যাটারটার থেকেই আইডিয়ার উৎপত্তি হয়েছে, ম্যাটারটার থেকেই অর্থাৎ আমাদের যে হিউম্যান বডির যে ম্যাটার, সেই ম্যাটার থেকেই কনসিয়াসনেস উদ্ভব হয়েছে অ্যাট এ পার্টিকুলার স্টেজ অফ ডেভেলপমেন্ট অফ ইভলিউশন। মানুষ ছাড়া আমার মতে অন্য কোনো প্রাণী কনসিয়াসনেস নেই।